ছাগলনাইয়া মহিলা কলেজের অনলাইন ক্লাস থেকে তোমাদেরকে স্বাগত। তোমাদের সাথে আলোচনা করছি পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ৮ম অধ্যায় নিয়ে, পর্যাবৃত্ত গতি, পিরিয়ডিক মোশন। আচ্ছা, তাহলে চলো শুরু করা যাক। পর্যাবৃত্ত গতিটা কি প্রথমে আমরা একটু আলোচনা করি। স্থির কোনো পারিপার্শ্বিকের সাপেক্ষে, স্থির কোনো পারিপার্শ্বিক থাকবে। পারিপার্শ্বিকটা আমাদের চারপাশে যেটা পারিপার্শ্বিক সেটাকে পারিপার্শ্বিক বলা হয়। স্থির, আর এই পারিপার্শ্বিকটা কি হবে? স্থির থাকবে। স্থির কোনো পারিপার্শ্বিকের সাপেক্ষে সময়ের সাথে কোনো বস্তু যদি নিজের অবস্থান পরিবর্তন করতে থাকে, স্থির কোনো পারিপার্শ্বিকের সাপেক্ষে কোনো বস্তু যদি নিজের কোনো অবস্থান পরিবর্তন করতে থাকে, তবে তার এই অবস্থাকে কি বলে? গতি বলে। তার এই অবস্থাকে কি বলা হয়? গতি বলা হয়। পর্যাবৃত্ত গতি। তাহলে আমাদের গতিটা আলোচনায় চলে আসে। তাহলে আমরা গতিটা জেনেছি। এখন পূর্ববর্তী অধ্যায়ে আমরা বিভিন্ন প্রকার গতি নিয়ে আলোচনা করেছি। উদাহরণস্বরূপ, একটি গাড়ি কোনো নির্দিষ্ট অবস্থানের সাপেক্ষে রৈখিক বা বৃত্তীয় পথে গতিশীল থাকতে পারে। এখন গাড়িটি যদি সরল পথে গতিশীল হয়, তাহলে ওই গতিকে রৈখিক ও বৃত্তীয় পথে গতিশীল হলে তাকে বৃত্তীয় গতি বলে। গাড়িটি যদি সরল পথে গতিশীল হয়, তাহলে ওই গতিটাকে কি বলবো? রৈখিক গতি। আর যদি বৃত্তাকার পথের গাড়িটি গতিশীল হয়, তাহলে সেটাকে কি বলবো? বৃত্তীয় গতি। আবার কোনো বস্তুর গতি যদি নির্দিষ্ট অবস্থানে বা সময়ে পুনরাবৃত্তি হয়, তাকে বৃত্তাকার বা সরল রৈখিক হতে পারে। যেমন ঘড়ির কাঁটার গতি, পৃথিবীর আহ্নিক গতি। আবার কোনো বস্তু যদি নির্দিষ্ট অবস্থানে সময়ে পুনরাবৃত্তি হয়, তাকে কি বলা হয়? পর্যাবৃত্তি গতি বলা হয়। মানে যেটা বারবার রিপিট হবে সেটাকে কি বলবো? পর্যাবৃত্ত গতি। যেটা পর্যায়ক্রমে ঘটবে সেটাকে, সেখান থেকে পর্যাবৃত্ত গতিটা এসেছে। পর্যায়ক্রমে ঘটবে এবং বৃত্তাকার পথে ঘটবে, সেই গতিটাকে কি বলবো? পর্যাবৃত্ত গতি বলবো। সেই গতিটাকে কি বলবো? পর্যাবৃত্ত গতি বলবো। আচ্ছা, যেমন সুরশলাকার গতি, পানির ঢেউ, ঘড়ির কাঁটার গতি ইত্যাদি ইত্যাদি হচ্ছে পর্যাবৃত্ত গতির উদাহরণ। আচ্ছা, এখন পর্যাবৃত্ততা কি দেখি আমরা দেখেছি ঘড়ির সেকেন্ডের কাঁটা 1 মিনিট পর পর, আর মিনিটের কাঁটা 1 ঘন্টা পর পর, ঘন্টার কাঁটা 12 ঘন্টা পর পর একই অবস্থানে ফিরে আসে। একই অবস্থানে কি করে ফিরে আসে? 24 ঘন্টা পর কি উঠে? সূর্য উঠে। 1 বছর পর বসন্তকাল ফিরে আসে। ঠিক আছে? আবার চেক শার্ট নিশ্চয়ই দেখেছো। চেক শার্টের চেকগুলোর একটি দূরত্ব পরপর থাকে। আচ্ছা, স্ফটিক বা ক্যালাসে অণু এবং পরমাণুগুলো একটি নির্দিষ্ট দূরত্ব পরপর সাজানো থাকে। নির্দিষ্ট সময় পরপর কোনো ঘটনার পুনরাবৃত্তি বা নির্দিষ্ট দূরত্ব পরপর কোনো কিছুর পুনরাবৃত্তিকে বলে পিরিয়ডিসিটি বা পর্যায়বৃত্ততা। আমি আবারও বলছি, নির্দিষ্ট সময় পরপর কোনো ঘটনার পুনরাবৃত্তি বা নির্দিষ্ট দূরত্ব পরপর কোনো কিছুর পুনরাবৃত্তিকে বলা হয় পিরিয়ডিসিটি বা পর্যায়বৃত্ততা। দেখো, সুতরাং যখন কোনো কিছুর নির্দিষ্ট ব্যবধানে পুনরাবৃত্তি ঘটে, তখন তাদেরকে বলা হয় পর্যাবৃত্ত। পর্যাবৃত্ততাকে আমরা দুভাগে ভাগ করতে পারি, যেটা স্থানিক পর্যায়, কালিক পর্যায়। স্থানিক পর্যায়, আরটা কি হবে? কালিক পর্যায়। স্থানিক পর্যায়, কালিক পর্যায়। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো স্থানিক পর্যায়টা কি? স্থানের সাথে যখন কোনো কিছুর পুনরাবৃত্তি ঘটে, তখন তাকে স্থানিক পর্যায় বলে। স্থানিক পর্যায়, এই যে স্থানিক পর্যায় চিত্র দেখতে পাচ্ছ,
স্থানিক পর্যায়ক্রমে নির্দিষ্ট দূরত্ব পরপর কোনো কিছুর পুনরাবৃত্তি ঘটে। যেমন ঘরের টাইলসগুলোর ডিজাইন একটি নির্দিষ্ট দূরত্ব পরপর পুনরাবৃত্তি ঘটে। তোমাদের ঘর নিচে টাইলস আছে, এই টাইলসগুলো একটা নির্দিষ্ট ডিজাইনগুলো একটি নির্দিষ্ট দূরত্ব পরপর পুনরাবৃত্তি ঘটছে। হ্যাঁ, একইভাবে কঠিন পদার্থের অণু, পরমাণু বা আয়নগুলো নির্দিষ্ট দূরত্ব পরপর পর্যায়ক্রমিকভাবে বিন্যস্ত থাকে। আচ্ছা, কালিক পর্যায়। কালিক পর্যায়টা কি দেখো, এখানে চিত্র দেখতে পাচ্ছ। কালিক পর্যায় ঘড়ি, একটা ঘড়ির চিত্র, একটা সূর্যের চিত্র, সূর্যের চারিদিকে গ্রহগুলো ঘুরছে, একটা কি, এটা কিসের চিত্র? তারপরে তোমার স্প্রিনের চিত্র একটা, তারপরে দোলায়মান সরল দোলকের চিত্র। হ্যাঁ, তারপরে কালিক পর্যায়টা কি দেখো, কালিক পর্যায়টা হচ্ছে তোমার সময়ের সাথে কোনো কিছু নিয়মিত পুনরাবৃত্তি ঘটাকে কালিক পর্যায় বলে। যে সময়টা চলে আসছে, কালিক পর্যায়ক্রমে নির্দিষ্ট সময় ব্যবধানে কোনো কিছুর পুনরাবৃত্তি ঘটে। ঘড়ির কাঁটা একটি নির্দিষ্ট সময় পরপর একটা অবস্থানে ফিরে আসে, তাই না? একটি নির্দিষ্ট সময় পরপর বসন্তকাল ফিরে আসে, আমি আগেও বলছি। দোলায়মান সরল দোলক একটি নির্দিষ্ট সময় পরপর একটি বিন্দুতে ফিরে আসে। তারপর একটি স্প্রিনের এক প্রান্ত ঝুলিয়ে অপর প্রান্তে সামনে টেনে টেনে ছেড়ে দিলে উপর নিচে নামা করতে থাকে। এগুলো হচ্ছে কি কালিক পর্যায়ক্রমের উদাহরণ। কালিক পর্যায়ক্রমে কি উদাহরণ। আচ্ছা, এখন আমরা আসবো মেইন টপিকসে, পর্যায়বৃত্ত গতি। কিছুক্ষণ আগে এটা পর্যায়বৃত্ত গতি তোমরা মনে করো, এটা আমি পর্যায়বৃত্ততা সম্পর্কে বলেছি। এখন আমরা পড়ব পর্যায়বৃত্ত গতিটা, পিরিয়ডিক মোশন। আমি আগেও বলেছি, যখন কোনো নির্দিষ্ট ব্যবধানে কোনো কিছুর পুনরাবৃত্তি ঘটে তখন তাকে পর্যায়বৃত্ততা বলে। তাই যে গতির ক্ষেত্রে গতিশীল বস্তুর নির্দিষ্ট সময় ব্যবধানে গতির পুনরাবৃত্তি ঘটে তাকে পর্যায়বৃত্ত গতি বলে। অন্যভাবে বলা যায়, যখন কোনো বস্তুর গতি এমন হয় যে বস্তুটি একটি নির্দিষ্ট সময় পরপর একই পথ পরিভ্রমণ করে বারবার একই অবস্থায় ফিরে আসে, ঠিক আছে, এবং একই দিকে চলতে থাকে, তখন তার গতিকে পর্যায়বৃত্ত গতি বলে। যেমন ঘড়ির কাঁটার গতি, তোমার পৃথিবীর আহ্নিক গতি ও বার্ষিক গতি, সরল দোলকের গতি, কম্পমান সুশলাকার গতি ইত্যাদি হচ্ছে পর্যায়বৃত্ত গতির উদাহরণ। আচ্ছা, পর্যায়বৃত্ত গতি তিন প্রকারের হতে পারে, যেমন বৃত্তাকার পথে পর্যায়বৃত্ত গতি, উপবৃত্তাকার পথে পর্যায়বৃত্ত গতি এবং সরল পথে পর্যায়বৃত্ত গতি। আবার ঘড়ির কাঁটার গতি, পৃথিবীর আহ্নিক গতি ও লাজিমের গতি বৃত্তাকার। সূর্যের চারপাশে গতি হচ্ছে উপবৃত্তাকার। সূর্যের চারপাশে গ্রহের গতিটা কি হবে? উপবৃত্তাকার। এবং সরল দোলকের গতিটা কম্পমান সুশলার গতি, সরল দোলকের গতি। এখন আসা যাক সরল ছন্দিত স্পন্দন। সরল ছন্দিত স্পন্দন, এখানে মনে করো ধরা যাক একটি কণা, এই কণাটি ধরা যাক সি এ বি পথে এদিক ওদিক স্পন্দিত হচ্ছে। ধরা যাক পর্যবেক্ষকের শুরুতে এক কণাটি এই বিন্দুতে এ থেকে বি এর দিকে গতিশীল ছিল, এ থেকে বি এর দিকে গতিশীল ছিল। কণাটি যখন বি বিন্দুতে এলো তখন তা স্থির হলো। সুতরাং এ থেকে বিতে যাওয়ার সময় কণাটির উপর বি এ বরাবর একটি বল ক্রিয়াশীল ছিল। আবার বি থেকে এর দিকে যাওয়ার সময় এর বেগ ধীরে ধীরে বাড়তে থাকে এবং বি থেকে এর দিকে যাওয়ার সময় এর বেগটা কি করবে? ধীরে ধীরে বাড়তে থাকবে। এবং এক্ষেত্রে একটি বল এই দিকে ক্রিয়া করে। একইভাবে কণাটি যখন এ থেকে সি এর দিকে এবং
সি থেকে এর দিকে গতিশীল থাকে তখনও একটি বল এর দিকে ক্রিয়া করে। সুতরাং এ বলের ক্রিয়ায় কণাটিতে সৃষ্ট ত্বরণের দিক সর্বদাই কি এই বিন্দুর দিকে বা এই বিন্দু হতে কণাটির সরণ, এই বিন্দু হতে কণাটির সরণ যেদিকে তার বিপরীত দিকে। হ্যাঁ, আমি আবারও বলছি স্পষ্টভাবে, এই বলের ক্রিয়াটি কি হবে? বলের ক্রিয়াটি কি হবে? কণাটিতে যেখানে সৃষ্ট ত্বরণ হবে, কণাটি যেখানে ত্বরণটা সৃষ্টি হয়েছে, ঠিক আছে, কণাটিতে সৃষ্ট ত্বরণ এখানে সৃষ্টি হয়েছে না এই বিন্দুর দিকে। হ্যাঁ, এই বিন্দু হতে কণাটির সরণ, এই বিন্দু হতে কণাটির সরণ যেদিকে ঘটেছে তার বিপরীত দিকে। এই বিন্দুতে কণাটির সরণ বি দিকে ঘটেছে না তার বিপরীত দিকে। ঠিক আছে, এই বিন্দুতে এ সাম্যাবস্থান বলে, এই বিন্দুতে এ সাম্যাবস্থান বলে, এই বিন্দু এটার কোনো চেঞ্জ হয় নাই। আচ্ছা, যদি এই ত্বরণের মান এই বিন্দু হতে কণাটির সরণের সমানুপাতিক হয়, এই বিন্দু হতে কণাটির সরণের ত্বরণের মানটা, যখন এর ত্বরণ ঘটেছে ত্বরণের মানটা এই বিন্দু হতে কণাটির সরণের সমানুপাতিক হয় এবং এর গতিকে বলা হবে সরলছন্দিত স্পন্দন। সুতরাং যখন কোনো স্পন্দন গতি সম্পন্ন কণার ত্বরণ, ঠিক আছে, কণার ত্বরণ সাম্যাবস্থান থেকে এই সরণের সমানুপাতিক বা বিপরীতমুখী হয়, তখন তার গতিকে কি বলা হবে? সরলছন্দিত স্পন্দন। এর সরণের সমানুপাতিক বা তার বিপরীতমুখী, এটা বিপরীতমুখী হবে, তখন তার গতিকে সরলছন্দিত স্পন্দন বলে। অর্থাৎ সরলছন্দিত স্পন্দন গতির শর্ত হচ্ছে এইচ প্রপোর্শনাল টু মাইনাস এক্স। এখানে এ হচ্ছে যে কোনো মুহূর্তে কণাটির ত্বরণ এবং এক্স ইকুয়াল ওই মুহূর্তে সাম্যাবস্থান থেকে এই সরণের বিপরীতমুখী হওয়ায় ঋণাত্মক চিহ্ন ব্যবহৃত হয়েছে। এখানে দেখো ঝাপসা আসতেছে কেন? এই দেখো এখানে সরলছন্দিত স্পন্দন গতির শর্ত হচ্ছে এইচ প্রপোর্শনাল টু মাইনাস এক্স। এখানে এই হল যে কোনো মুহূর্তে কণাটির ত্বরণ, এক্স ইকুয়াল ওই মুহূর্তে সাম্যাবস্থান থেকে এই সরণের বিপরীতমুখী হওয়ায় ঋণাত্মক চিহ্ন ব্যবহৃত হয়েছে। তো এই সরণ যেদিকে হয়েছে ত্বরণটা তার বিপরীত দিকে ঘটেছে, এই জন্য এটা ঋণাত্মক চিহ্ন ব্যবহৃত হয়েছে। আমরা এখানে দেখো সমানুপাতিক চিহ্ন তুলে ক্যা বসাতে পারি, এখানে ক্যা হচ্ছে সমানুপাতিক ধ্রুবক। তাহলে শিক্ষার্থীরা আজকে এতটুকুই। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবারও কথা হবে, আলহামদুলিল্লাহ আবারও দেখা হবে। আশা করি সরকার শীঘ্রই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেবে, করোনা পরিস্থিতি আশা করি স্বাভাবিক হয়ে যাবে, আমরা আবার শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যেতে পারবো, সে আশা আমরা বুক বেঁধে আছি। তাহলে শিক্ষার্থীরা আজকে এতটুকু, ভালো থাকবে, সুস্থ থাকবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে।